ডক্টর কিজিল, মাসুদুল হক। কটকট। ১। ডক্টর কিজিলের সাথে পরিচয় পর্বটা আমার বেশ অস্বস্তিকর ছিল, তাই নিতান্ত আপনজন না হলে এই গল্পটা আমি কারো সাথে করতে চাই না। কিন্তু কিজিলকে নিয়ে লিখতে বসেছি তখন সেটা না বলে উপায় কি। তার আগে বলে নেই, এই লেখাটা কেন লিখছি নিজেও জানি না। হতে পারে মানুষ তার অদ্ভুত অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে চায়, সেই কারণেই। লেখাটা ডায়েরির মতো করে লিখতে পারলে ভালো হতো, কিন্তু ঘটনাগুলো লিখে রাখবো সে চিন্তাটা মাথায় অনেক দিন পর আসে, তাই গল্পের মতো করেই লিখছি। ডক্টর কিজিলের নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি, শুনে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর কিজিলের সাথে পরিচয়ের আগ পর্যন্ত তাকে আমার জানা ছিল না। এমন জলজ্যান্ত এক অদ্ভুতুরে মানুষ আমাদের মাঝে ঘাপটি মেরে আছে। গুটি কয়েক লোক যারা তাকে নামে জানে তারাও তাকে চিনত ভিন্ন পরিচয়ে। তিনি একজন শখের দাবাড়ু, গ্র্যান্ড মাস্টার খেতাবটাও তার আছে। বিশ্ববিদ্যালয়ে আমি যখন জুওলজিতে মাস্টার্স কমপ্লিট করি, তখন আমার এক কোর্স টিচারের মুখে প্রথম তার নাম শুনি। বায়োটেকনোলজিতে কিজিলের অবদান স্বরূপ একটা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করা হয়, কিন্তু কোনো কারণে তিনি সেটা প্রত্যাখ্যান করেন। তার অবদান ছিল মাত্র 2 সপ্তাহে ফলবে এমন একটা ফসলের জেনোম বের করা। যদিও প্রজেক্টটার কথা পরে আর কখনো শুনিনি, তবে এসব ছাড়াও তাকে যে বিস্তর চেনার রয়েছে সেটা তার সাথে পরিচয় না হলে আমার বা আপনারা যারা আমার লেখাটা পড়ছেন কারোই হয়তো জানা হতো না। তাহলে এবার সেদিনের ঘটনায় আসা যাক। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আমি যখন মোটামুটি প্রস্তুত কর্মময় জীবনের জন্য, ঠিক এমন সময় আবার সেই কিজিলের নাম চোখে পড়ল। নামটার মধ্যে কি একটা ব্যাপার ছিল বলে আমি ভুলতে পারিনি। পত্রিকায় একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কন্ট্রাকচুয়াল, জুওলজিতে স্নাতক প্রার্থী, জরুরি, আগামীকাল সকাল 8টায় ইন্টারভিউ, ঠিকানা আর নিচে বিজ্ঞাপনদাতার নাম ডক্টর কিজিল। আমি চট করে মনস্থির করে ফেললাম ইন্টারভিউটা আমি দেব। সিদ্ধান্তটা ভুল ছিল না ঠিক ছিল এখনো জানি না, তবে সেটা আমার জীবনটা পাল্টে দিয়েছে, এটা সত্যি। পরদিন ভোরবেলা রিক্সা করে বেরিয়েছি। সময়টা জানুয়ারি মাসের শেষ দিকে। শীতটা কমে যাওয়ার কথা থাকলেও সেদিন বেশ জাঁকিয়ে পড়েছে। রাস্তায় ঘন কুয়াশা। হঠাৎ মানিক মিয়া এভিনিউর কাছে একটা অস্বাভাবিক ব্যাপার চোখে পড়ল। শীতের সকালে এমনিতে মানুষজন খুব কম, তারপর আবার কুয়াশায় ভালো মতো কিছুই চোখে পড়ে না। দেখি রাস্তায় বিশাল আকৃতির এক হাতি। সম্ভবত এটা আফ্রিকান হাতি। এশিয়ান হাতির আকৃতি আর একটু ছোট হয়। অবশ্য এত কুয়াশা ছিল ভালো মতো বুঝতে পারছিলাম না। 4-5 হাত সামনের দৃশ্য পরিষ্কার না। রাস্তাঘাটে হাতি থাকতেই পারে, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। হাতিটা ওর সুর দিয়ে একটা ছেলেকে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে রেখেছে। ছেলেটা মনে হয় ভড়কে গিয়ে হাত পা ছোড়াছুড়ির কথাও ভুলে গেছে। পাহাড়ি অঞ্চলে শুনেছি মাঝে মধ্যে বুনো হাতি মানুষের ওপর চড়াও হয়। শহুরে হাতিরা মানুষের ওপর এতটা খ্যাপার কথা না যে সুর দিয়ে পেঁচিয়ে ধরবে। তাছাড়া হাতির আক্রমণ কৌশল আমার জানা আছে, এটা সেরকম মনে হচ্ছে না। হঠাৎ হাতির পাশে দাঁড়ানো আরেকজনকে আমার চোখে পড়ল। গায়ে জগিং স্যুট, বয়স 40-এর মতো হবে, এবং অবাক হয়ে লক্ষ্য করলাম লোকটা অসহায় ছেলেটার নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। আমার তখন বুঝতে একটুও সময় লাগলো না যে হাতিটা লোকটার পোষা। তার হাতের ইশারায় ছেলেটাকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। তারপর যেটা হলো সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। লোকটা কি এক ইশারা করতেই হাতিটা ছেলেটাকে এক পাক ঘুরিয়ে ছুঁড়িয়ে মারল মাথার ওপর দিয়ে। পাশেই ছিল লেক। ছেলেটা ঝপাস করে সেই লেকে পানিতে গিয়ে পড়ল। পুরো ব্যাপারটা চোখের সামনে দেখার পর আমার কর্তব্য ছিল রিক্সাওয়ালাকে তাড়া লাগানো, যাতে সে দ্রুত চালিয়ে চলে যায়। ঘটনার আকস্মিকতায় সে কর্তব্য ভুলে আমি উল্টো রিক্সা থেকে নেমে মধ্যবয়স্ক লোকটার দিকে বললাম, এটা কি হলো? কাছ থেকে মনে হয় লোকটার বয়স অন্তত 50-এর কোঠায়। মাথায় চুল হালকা হয়ে এসেছে, দাড়ি আছে তবে গালের সাথে প্রায় লাগানো। গোঁফ ও দাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ করে রাখা। তিনি একজোড়া ক্রূর চোখ দিয়ে আমাকে এক পলক চেয়ে বললেন,
নিজের চরকায় তেল দাও। শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি তার মুখের কাছে চেঁচিয়ে বললাম, লজ্জা করে না এই বয়সে মারামারি করছেন, তাও আরেকটা নিষ্পাপ প্রাণী দিয়ে? আর ছেলেটা ওই লেকের ঠান্ডা পানিতে পড়ে কি বাঁচতে পারবে? এক্ষুনি আপনার এই হাতি দিয়ে উঠানোর ব্যবস্থা করেন। ছেলেটা লেকের পানিতে আসলেই খাবি খাচ্ছিল, খুব সম্ভবত সাঁতার জানে না। তার জবাবে তিনি যেটা করলেন সেটা নিতান্তই কাপুরুষোচিত একটা আচরণ আমি বলবো। তিনি তার হাতিকে কি এক ইশারা করলেন, আর সাথে সাথেই সেটা আমাকেও ছেলেটার মতো করে শূন্যে তুলে নিয়ে এক পা ঘুরিয়েই মারল ছুঁড়ে। পুরো জগৎ যেন আমার উল্টে গেল, আর তারপরে অনুভব করলাম তীব্র শীতল জলে আমি ডুবে যাচ্ছি। যৎসামান্য যা সাঁতার আমি পারতাম সেটাও মনে হয় কোনো কাজে লাগানোর সুযোগ আমি পাচ্ছিলাম না, কারণ গায়ের মোটা সোয়েটার মাফলার ভিজে এত চমৎকার ভারী হয়ে উঠল যে আমার সন্তরণ নৈপুণ্য প্রকাশ হওয়ার জন্য তা অত্যন্ত অসহায়ক। শেষমেশ রিক্সাওয়ালা এসে আমাদের দুজনকেই পানি থেকে টেনে তুলেছিল। না হলে এ ঘটনা লিখবার জন্য কেউ আর অবশিষ্ট থাকতো না, সেটা বলাই বাহুল্য। আধমরা হয়ে রাস্তায় উঠে আবিষ্কার করলাম হাতি আর হাতিওয়ালা কেউই নেই, আর চট করে উধাও হয়ে গেছে যেন। গজরাতে গজরাতে আমি আবার বাসায় ফিরলাম। অসভ্য লোকটার জন্য আমার ইন্টারভিউ মিস হয়ে যাক চাচ্ছিলাম না। ভাগ্য ভালো কাগজপত্রগুলো রিক্সাতেই ছিল বলে নষ্ট হয়নি। দ্রুত কাপড় চোপড় চেঞ্জ করে একটা ট্যাক্সি করে রওনা হলাম। ইন্টারভিউয়ের জায়গাটা অবশ্য কাছে থাকায় খুব সমস্যা হলো না। উত্তরার একটু ভেতরের দিকে দোতলা একটা অফিস। বাড়িটার আকৃতি অবশ্য কেমন যেন, বড় বড় থাম, ভারী ও উঁচু দরজা জানালা। বুঝলাম কিজিল লোকটা বেশ শৌখিন। রিসিপশনিস্ট বলল, দেরি করে ফেলেছেন, আর একটু পরে হলে আর স্যারকে পেতেন না, দ্রুত ঢুকে পড়ুন, বাম দিক দিয়ে সোজা চলে যান। আমি দ্রুত পদক্ষেপে ঢুকে পড়লাম। দরজা টেনে বেশ বড় আকারের একটা অফিস রুমে ঢুকেই প্রথমে বিস্ময়ে আমার চোয়াল ঝুলে পড়ল। তারপর নিজেকে সামলে আমি ভ্রু কুঁচকে ফেললাম। আমার সামনে টেবিলের ওপাশে যিনি বসে আছেন তার হাতেই আজকে সকালে প্রায় মরতে বসেছিলাম। ওই বুনো লোকটাই ডক্টর কিজিল, আমি ভাবতেই পারছি না তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা জানি না, তবে আমি না বসেই চলে যেতে উদ্যত হলাম। তিনি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি চাকরি প্রার্থী? আমি ঘুরে বললাম, ছিলাম, এখন আর নেই। একজন মারকুটে খুনির হয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। তিনি এবার ভালো করে আমাকে দেখলেন, তারপর কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, তো তুমি তাহলে ওই বদমাসটার সঙ্গী নও? তাহলে আমাকে বাগড়া দিচ্ছিলে কেন? কি বলতে চাইছেন? বলছিলাম আমি একজন ছিনতাইকারীকে শায়েস্তা করছিলাম যে আমার মতো একজন বয়স্ক ব্যক্তির প্রাপ্য কোনো সম্মানই দেয়নি, আর মাঝখানে এসে তুমি কি করলে? আমার পিত্তিটা এমনিতেই জ্বলছিল, সেটাতে ফের আগুন ধরিয়ে দিলে। ছিনতাইকারী? তাই বলে আপনি তাকে খুন করতে যাচ্ছিলেন? সাঁতার জানা থাকলে এটা কোনো বিষয়ই হতো না। সে তার জীবনে সাঁতারের মতো জরুরি বিষয় শিখে রাখেনি, এটা তার ব্যর্থতা ও আহাম্মকি। এখানে তুমি আমাকে দোষ দিতে পারো না। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। সামনে দাঁড়ানো লোকটা যে স্রেফ বদ্ধ উন্মাদ এটা কেউ না বলে দিলেও আমি বুঝে গেছি। শেষমেশ ধাতস্থ হয়ে বললাম, ঠিক আছে, আপনার পোষা হাতি দিয়ে আপনি ডিফেন্স করতেই পারেন, কিন্তু তারপরে আপনার উচিত ছিল পুলিশে খবর দেয়া। আমার কথায় মনে হলো কিজিল বেশ মজা পেলেন, হা হা করে হেসে উঠলেন। তুমি নিতান্তই বালকদের মতো কথা বলছো। প্রতিটা ছিনতাইয়ের ঘটনার আশেপাশে পুলিশের কেউ থাকে বখরা আদায় করার জন্য, সে খবর তুমি রাখো না। আচ্ছা হয়েছে, তুমি বসো, এত উত্তেজিত হবার কিছু নেই। আমি গোড়া থেকে বলছি কি হয়েছে, তাহলে আমাকে আর দোষ দিতে পারবে না। আমি কোনো কথা না বলে নিতান্ত অনিচ্ছায় বসলাম। কিজিল বলে চলছেন, আসলে তোমাকে ওভাবে ছুঁড়ে মারাটা উচিত হয়নি, মানছি, এই জন্য আমি বেশ দুঃখিত। কিন্তু জানো, আমি কিন্তু কটকটকে এটা করতে বলিনি, ও নিজ থেকেই। কটকট? আপনার হাতি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 কেমন চালাক দেখো তো। কোনো অর্ডার রিপিট করা লাগে না, হাবভাবেই বুঝে ফেলে আমি কি বলতে চাইছি। না মানে আজকে সকালে ব্যাপারটা কাজ করেনি, বিশ্বাস করো। আমি শুধু চাচ্ছিলাম তোমাকে একবার শূন্যে তুলেই যেন নামিয়ে দেয়। তোমাকে যে ছুঁড়ে মারবে এটা আমার ধারণার অতীত ছিল। কথাটা বলে কিজিল বিব্রত হবার এমন একটা ভঙ্গি করলেন যে রেগে থাকলেও আমার হাসি পেয়ে গেল। আচ্ছা বাদ দাও, যা গেছে যাক। ওই ছেলেটার কথা বলি। আসলে আজকেই কটকটকে নিয়ে ফিরছিলাম আমার কার্গো ভ্যানে করে, ওর রেগুলার চেক আপের জন্য। কার্গো ভ্যানে আটকা থেকে বেচারা খুব হাঁপিয়ে উঠেছিল, ভীষণ ক্লাস্ট্রোফোবিক তো। ভাবলাম একটু নামিয়ে হাঁটিয়ে নিয়ে আসি, আমারও সকালের হাঁটাটা হয়ে যাবে। একটু হেঁটেছি, অমনি দেখি এই ছেলে হাতে একটা ছুরি টাইপ ধরে আমাকে বলছে টাকা পয়সা যা আছে দিয়ে দিতে। আবার বললো কেমন তুই তুকারি করে। আমি বললাম, দেখো বাছা, তুমি আমার ছেলের বয়সী, টাকা পয়সা চাইছো, কত হলে তোমার হবে দিয়ে দিচ্ছি, তুই তুকারি করছো কেন। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করলাম, কিন্তু নচ্ছারটা কি করলো জানো, আমার দাড়ি ধরে টান দিয়ে আরো খারাপ খারাপ কথা বলা শুরু করলো। ব্যাপারটা তুমি চিন্তা করো, আমার মতো সম্মানিত একজন ব্যক্তির সাথে কি আচরণটাই না করলো। পেছনেই কটকট ছিল, ছেলেটা টের পায়নি, কুয়াশার কারণেই বোধ হয়। কটকট অবশ্য আমার বিপদ আজ করে ব্যবস্থা নিতে দেরি করেনি। আমি নিজেই কঘা লাগিয়েছি সত্যি, তবে তখন আমার মাথা কাজ করছিল না। মেজাজ ঠান্ডা রাখার জন্য আমার নিজের পেটেন্ট করা একটা ড্রাগ আছে, সেটা বেশ কদিন যাবৎ আমি খাইনি, সেটাও একটা কারণ হতে পারে। এমন সময় তুমি এলে ওই পাজিটার পক্ষে সাফাই গাইতে, তারপরেই না আর আমাকেই বা দোষ দাও কিভাবে বলো। আমার জায়গায় থাকলে তোমার মাথাটা কি ঠিক থাকতো? আমি কিছু বললাম না, আসলে কি বা বলার আছে। সে যাই হোক, যে কাজে এসেছো সেটা শুরু করা যাক। তোমার ইন্টারভিউটা নিয়ে ফেলি, যদি তোমার আপত্তি না থাকে, কি বলো? আমি বললাম, আমি ইন্টারভিউ দেব না, তবে আপনি আমাকে কনভিন্স করতে পেরেছেন যে আপনি নির্দোষ, এটাই যথেষ্ট। আমার ইন্টারভিউটা এখন বায়াসড হবে, কারণ আপনি আমাকে কিছুটা হলেও পর্যদুস্ত করেছেন। এখন এখানে চাকরিটা পেলে আমার কাছে সেটা ক্ষতিপূরণ দিচ্ছেন বলে মনে হবে। আমি উঠছি। কিজিল আর কিছু বললেন না, এক কাপ চা খাওয়াতে চাইলেন, যদিও ভালো করেই জানতেন সেটা প্রত্যাখ্যান করে আমি চলে আসব। এরপর প্রায় 1 মাস কেটে গেল। এক সকালে যে মেসে থাকি সে মেস ম্যানেজার রতন ভাই আমাকে একটা চিঠি দিয়ে গেল। বলল, কিম্ভূত কিমাকার এক গাড়ি নিয়ে একজন বেশ ছোটখাটো এক লোক এসেছিল চিঠিটা দিতে। খানিকটা অবাকই হলাম হাতে নিয়ে। চিঠিটা ডক্টর কিজিলের পক্ষ থেকে এসেছে, তার মানে হাতে হাতে দিয়ে গেছে তার এক কর্মচারী। তিনি আমার ঠিকানা জানলেন কিভাবে সেটা ভেবে পাচ্ছিলাম না। খুলে দেখি খুব সংক্ষেপে কিছু কথা। আমি প্রস্তাব দিচ্ছি, ভেবে দেখবে, অনুরোধ রইল। গাজীপুরে আমার একটা প্রজেক্ট আছে, সেখানে আমার একজন জুওলজিস্ট প্রয়োজন। আগে যে ছিল গতকালই বিদায় হয়েছে, জয়েন করলে খুশি হব। আর এটা ক্ষতিপূরণ না, বেন ফ্রাঙ্কলিন এফেক্ট আমার জানা মতে সত্যি। কাগজপত্র পড়ে যোগ্য মনে হয়েছে বলেই প্রস্তাবটা দিচ্ছি, আর বেতন ভাতাদি সহ সব মিলিয়ে কাজটা তুমি এনজয় করবে, কথা দিচ্ছি। চিঠিটা শেষ করে দ্বিধান্বিত হয়ে গেলাম। কাগজপত্র কোথায় পেল কিজিল? আমি তো সেদিন তাকে কোনো কাগজপত্র দেখাইনি। তার এতটা দায় নিশ্চয়ই পড়েনি আলাদা করে আমার ব্যাপারে খোঁজ নেবেন। বেন ফ্রাঙ্কলিন এফেক্টের কথা বলে আমাকে প্রলুব্ধ করা হচ্ছে। সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, যদি কারো দ্বারা তোমার সামান্য ক্ষতিও হয়, তবে তার মস্তিষ্ক তোমাকে শত্রু ভাবা শুরু করে এবং আরও ক্ষতি করার ইচ্ছা পোষণ করে। এই থিওরি মতে ডক্টর কিজিলের আমাকে কোনো অনুগ্রহ করার জন্য আমাকে তার কোম্পানিতে জয়েন করতে অনুরোধ করার কথা না। যাই হোক, 7-5 ভেবে আমি মনস্থির করলাম কাজটা আমি করব।
এ সিদ্ধান্তের ফলাফল যে কতটা সুদূর প্রসারী এবং একই সাথে বিপজ্জনক ও রোমাঞ্চকর সেটা কে ভাবতে পেরেছিল? দুই, গাজীপুরে ডক্টর কিজিলের যে প্রজেক্টে আমার কাজ শুরু হলো সেটার বর্ণনা দেওয়ার আগে বেশ ভালো করে শ্বাস নিয়ে এক গ্লাস পানি খেয়ে তবে শুরু করা উচিত। কারণ হলো শহর থেকে মাত্র 100-150 কিলোমিটার দূরে এত বড় একটা জায়গা নিয়ে এরকম বৃহৎ কিছু হচ্ছে সেটা দেখলেও বিশ্বাস করা কঠিন। প্রায় 300 বিঘা জমি নিয়ে কিজিল তার বৃহৎ ফার্ম তৈরি করেছেন। সেটাতে আমার জানা মতে অন্তত 30টা ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনে ভিন্ন ভিন্ন কাজ চলছে। প্রায় 2000 শ্রমিক এখানে কাজ করে। এক ডিভিশনের কর্মীদের অন্য ডিভিশনে যাওয়ার অনুমতি নেই, আর কিছু কিছু ডিভিশনে কি কাজ চলছে সেটা অন্যদের একদমই জানার উপায় নেই। ভিতরে আছে নিজস্ব পাওয়ার প্ল্যান্ট, শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা, রীতিমতো এলাহি কাণ্ড। প্রথম দিনের অভিজ্ঞতাটা বলিনি। সেদিন সকাল সকাল বেশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা একটা জায়গার সামনে হাজির হই। ডানে বামে দেয়ালটা ঘন গাছপালায় ঢেকে আছে, তাই কত বড় সেটা আন্দাজ করতে পারলাম না। দেয়ালটা অন্তত 20 ফুট উঁচু হবে, তার উপর আবার লোহার কাঁটাতার দিয়ে ঘিরে রাখা আরও 10 ফুট। দেখেই ভড়কে গেলাম, এত উঁচু দেয়াল কেন? আমাকে রিসিভ করতে আসা অপারেটর জানালেন এই রকম দেয়াল পুরো এলাকা জুড়েই আছে। মানে 300 বিঘা পুরোটাই? নিশ্চয়ই, আর উপরের কাঁটাতারে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি দিয়ে রাখা। বলেন কি? আমি রীতিমতো ভড়কে গেলাম। তার মানে চোর ডাকাতদের প্রতি আপনারা মোটেও সহানুভূতি সম্পন্ন না? বলতে পারেন, তাদের জন্য কোনো সুখবর নেই আমাদের কাছে। তারপর অপারেটর আমাকে আইডি কার্ড বুঝিয়ে দিল। কার্ডটা এক নজর দেখে নিলাম। নামের পাশে কিজিলের কোম্পানির লোগো, তার নিচে লেখা সৈন্য। সৈন্য এর মানে কি হলো? আসলে এটা আপনার পদবি। ঢোকার সময় সবাই সৈন্য হয়েই ঢোকে। মানে বুঝতে পারলাম না, আমাকে কি এখন একটা রাইফেল নিয়ে নামিয়ে দেওয়া হবে নাকি? আপনি বুঝতে পারেননি, আমার পদবিটা দেখুন। অপারেটর তার হাতের কার্ডটা আমার চোখের সামনে ধরল। কিস্তি? আপনি এখানে কিস্তি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ তো দাবা বোর্ডের ঘুঁটি বোঝাচ্ছে। কিজিল একজন গ্র্যান্ড মাস্টার, এই জন্যই কি? ধরতে পেরেছেন, এখানে পদোন্নতি হয়ে নাইট বিশপ এসব হয়। তিনি দাবা খেলতে খেলতে আমাদেরকে সেগুলোর ঘুঁটি হিসেবে চিন্তা করতে ভালোবাসেন। আমি একটা ঢোক গিললাম। কোন পাগলের পাল্লায় পড়লাম কে জানে। অপারেটর ভদ্রলোকের নাম আলতাফ। উত্তরাঞ্চলের লোক, কথার টানে বোঝা যায়। বেশ মিশুক। এখানে আছেন বছর 10 হবে। তার বাম চোখের পাশে বেশ বড় একটা কাটা দাগ। ইচ্ছে হচ্ছিল এরকম দাগ কিভাবে হলো জিজ্ঞেস করি, পরে কি না কি মনে করে ভেবে আর করা হয়নি। তিনি জানালেন কিজিল সপ্তাহে 1-2 বার আসেন এখানে, কারণ তার এটাই একমাত্র প্রজেক্ট নয়, তার ব্যবসাও অনেক কিছুতেই বিস্তৃত, সেগুলোও দেখভাল করতে হয়। বিস্ময়ের অবশ্য তখনও তেমন কিছুই শুরু হয়নি। গেট দিয়ে ভিতরে ঢুকে কিছু দূর যেতেই আমার মুখ হা হয়ে গেল। বিশ্বাস হচ্ছিল না এমন কিছু চোখের সামনে দেখছি। একটা বিশাল গ্রিন হাউসের মতো, মাটি থেকে ডোম হয়ে উঠে গেছে। এ ধরনের স্ট্রাকচার আগে কোথাও দেখেছি বলে মনে হলো, অবশ্য সামনাসামনি নয়। আমাদের কোনো স্যার আমাদের লেকচারে দেখিয়েছিলেন। আলতাফ সাহেব আমার অবাক হওয়া বুঝতে পেরে বললেন, এটাকে একটা বায়োম বলতে পারেন। 6 কোণা ফ্রেম জুড়ে জুড়ে তৈরি করা হয়েছে। আমার এবার মনে পড়ল আগে কোথায় দেখেছি, ইডেন প্রজেক্ট। আসলে এটা ইংল্যান্ডের ইডেন প্রজেক্টের বায়োমসগুলোর মতো, তবে ডক্টর কিজিল আরও উপযুক্তভাবে এগুলো তৈরি করেছেন।
এই ডিজাইন ব্যবহার করার পেছনে ইডেন প্রজেক্টের মতো দৃষ্টিনান্দনিকতা সৃষ্টি করার কোনো ইচ্ছা ডক্টর কিজিলের ছিল না। এটা আসলে সম্পূর্ণ ন্যাচারাল একটা স্ট্রাকচারকেই তিনি বড় করে তৈরি করেছেন। ইডেন প্রজেক্ট ইংল্যান্ডের অন্যতম নৈসর্গিক একটি বাগান। অনেকগুলো ডোম আকৃতির বায়োম বা স্বতন্ত্র পরিবেশ দিয়ে জায়গাটা তৈরি, আর তার ভেতরে পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলের গাছগাছালি দিয়ে তারা সাজিয়েছে। ভেতরে ঝর্ণা আছে, স্বতন্ত্র ইকোসিস্টেম আছে। আমার খুব ইচ্ছে সুযোগ পেলে কোনোদিন ইডেন প্রজেক্টটা ঘুরে দেখে আসব, কিন্তু তার আগেই তার ছোটখাটো একটা নমুনা দেখে যার পর নাই ভালো লাগছিল। বলছেন এটা ন্যাচারাল স্ট্রাকচার? আমি বিস্ময় কাটিয়ে জিজ্ঞেস করলাম, অফকোর্স, ভিতরে গেলেই বুঝতে পারবেন। এটাকে গ্রিন হাউস না ভাবাই ভালো। ডোমটার কাছাকাছি আসতেই সেটা সত্যি মনে হলো। এটাকে ঠিক গ্রিন হাউসের মতো মনে হচ্ছে না। ইডেন প্রজেক্টে 6 কোণা স্টিলের ফ্রেম দিয়ে কাঁচ আটকে আটকে বড় বড় গ্রিন হাউস তৈরি করা ছিল। এখানে ফ্রেমগুলো স্টিলের মনে হচ্ছে না, আর ফ্রেমের পুরুত্ব অনেক বেশি, এবং দূর থেকে যেটাকে কাঁচ বলে মনে হচ্ছিল সেগুলো স্বচ্ছ বাদামি রঙের কোনো বস্তু মনে হচ্ছে। ডোমের গেটের কাছে এসে নিরাপত্তার জন্য পোশাক পরিবর্তন করা লাগলো। পোশাকে বুটের কাছে একটা হেক্সাগোনাল রিং আঁকা, শুধুমাত্র এখানে ঢোকার জন্য স্পেশাল পোশাক। পোশাকে লোগোর নিচে ছোট করে লেখা কিজিলস এপি ফ্লোরিকালচার। তার মানে এটা। আলতাফ সাহেবের সাথে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। সেখানে এন্ট্রি করে আরেকজন অপারেটর সহ এক এলিভেটরে চড়ে বসলাম। খানিক পরে এলিভেটর একটা ধাতব প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছালো। প্ল্যাটফর্মে নেমে চারপাশে তাকাতেই মাথাটা ঘুরে উঠল। কি হচ্ছে এখানে? ভেতরে জায়গাটা এত বড় সেটা বাইরে থেকে মোটেও বোঝা যাচ্ছিল না। বিশাল ডোমের ছাদ জুড়ে অসংখ্য ছোট ছোট 6 কোণা গর্তের মতো। সেসব এক ধরনের সোনালি হলুদ রঙের আঠালো বস্তু দ্বারা পরিপূর্ণ। বাতাস ভারী হয়ে আছে একটা ক্রমাগত গুঞ্জনে। ঢোকার সময় যা ভেবেছিলাম তাই। এখানে এপিকালচার বা মৌমাছি পালন করা হয়। এটা একটা বিশাল মৌচাক। অসংখ্য মৌমাছি ঘুরে বেড়াচ্ছে পুরো জায়গাটা জুড়ে। সেগুলোও মনে হলো আকৃতিতে কিছুটা বড়। আলতাফ সাহেব আমার দিকে তাকিয়ে হেসে বললেন, শুনুন, এটাই বিশ্ববিখ্যাত কিজিলস মধু। এখনো পুরোদমে উৎপন্ন শুরু হয়নি। মাত্র কয়েকটা দেশে অর্ডার আমরা নিতে পেরেছি। আমি বললাম, আমরা তো প্রোটেক্টিভ কোনো মাস্ক টাস্ক পরি নাই, কামড়ে দেবে না তো? বাইরে থেকে যে পোশাক আমরা পরে এসেছি সেটাতে হাত মুখ অনাবৃত রয়ে গেছে, কিন্তু এ ধরনের বদ্ধ মৌচাকে ঢোকার জন্য আলাদা পোশাক আছে জানি। না না না, সে ভয় নেই, এগুলো কামড়াবে না। যে পোশাক পরে আছেন তাতেই চলবে। সাথের অপারেটর সাথে সাথে জবাব দিলেন, নিশ্চয়ই বলছেন না এরা হুলবিহীন মৌমাছি? না 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 না, বরঞ্চ এদের সাইজের মতো এদের হুলগুলো দারুণ শক্তিশালী। আমাদের পোশাক থেকে এক ধরনের উচ্চ কম্পাঙ্কের শব্দ তৈরি হয়। এ শব্দের কারণে আমাদের খুব কাছে আসতে পারবে না ওরা। খানিক পরে আলতাফ সাহেব কিছু একটা হাতে নিয়ে বলল, আসুন চেখে দেখুন। দেখলাম এক মৌচাকের একটা অংশ হাত দিয়ে ভেঙে আমার হাতে দিয়েছেন। এখানেই আপনার কাজ শুরু, তাই মিষ্টি মুখ করে নিন। এর চেয়ে ভালো মধু আপনি কখনো খাননি সেটা আমরা বাজি ধরে বলতে পারি। আমি মধুর ভক্ত নই, কিন্তু চাকের একটা অংশ মুখে দেওয়ার পর অদ্ভুত দারুণ এক স্বাদে আমি মোহিত হয়ে গেলাম। এই হেক্সাগোনাল খোপগুলো মোম আর এক ধরনের কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। তিনি উপরের ফ্রেমের মতো স্ট্রাকচার দেখিয়ে বললেন, এ সবই মধু কালেকশনের জায়গা। জায়গাটার তাপমাত্রাও এদের কারণে আরামদায়ক। কিন্তু এর নাম এপিফ্লোরিকালচার কেন? এপিকালচার হলে না হয় বুঝতাম, ঠিক আছে।
আসলে এপিকালচার করার জন্য এত ব্যয় সাপেক্ষ কিছু বানানোর দরকার ছিল না। এটা একই সাথে ফ্লোরিকালচার, মানে মৌমাছি যেসব ফুল থেকে মধু সংগ্রহ করবে সেসব ফুলেরও চাষ হয়। তিনি আমাকে প্ল্যাটফর্ম থেকে বেশ নিচে লক্ষ্য করতে বললেন। দেখলাম সেখানে সারি বেঁধে বিচিত্র রঙের অসংখ্য ফুল ফুটে আছে। পুরো ফ্লোর জুড়েই যত দূর চোখ যায় সারি সারি ফুল গাছ। কয়েকটা সারিতে এখনো ফুল ধরেনি। অনেক উঁচু থেকে মনে হচ্ছে লাল, হলুদ, নীল গালিচায় মোড়ানো নিচের জায়গাটা। এখানে প্রায় 10 প্রজাতির ফুল আছে, তার মানে 10 ধরনের মধু উৎপন্ন হয়। অপারেটর ব্যাখ্যা করলেন। এরপর তারা আমার কাজ বুঝিয়ে দেওয়া শুরু করলেন। বুঝলাম মৌমাছিগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণই আমার কাজ মূলত। এই ডিভিশনটার দায়িত্ব পুরোটা কিন্তু আজকে থেকে আপনার হাতেই। বোঝানো শেষ করে আলতাফ সাহেব আমাকে সহাস্যে সতর্ক করলেন। আমি বললাম, কিন্তু আপনি বোধহয় জানেন আমি স্রেফ একজন জুওলজিস্ট। এখানকার ফ্লোরিকালচারের জন্য একজন বোটানিস্টও থাকা দরকার ছিল এখানে। এর জবাবে তিনি যেটা বললেন সেটা বুঝতে এর পরের পুরো 1 সপ্তাহ সময় লেগেছিল আমার। তিনি হেসে বললেন, দুঃখিত, আমরা আসলে এই ডিভিশনটার মূল ব্যাপারটা এখনো বলিনি। এটা একটা ক্লোজ ইকোসিস্টেম। এখানকার মৌমাছিগুলোকে বলতে পারেন ফার্মার বি। তারা নিজেরাই নিজেদের মধুর ব্যবস্থা করে। নিজেরাই নিজেদের? সরি? এই ফুল গাছগুলোর ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে। এরাই এসব গাছ চাষ করে ও সময় মতো মধু কালেক্ট করে। এর মধ্যে 1 সপ্তাহ পার হয়ে গেল। কিজিলের সাথে অবশ্য আর দেখা হলো না। তিনি কি কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে গেছেন। ইতিমধ্যে আমি আমার বিস্ময় কাটিয়ে উঠেছি। একদল মৌমাছির ফুল থেকে মধু সংগ্রহ করাটাকে যেমন স্বাভাবিক মনে হয়, তেমনই স্বাভাবিক মনে হচ্ছে ঝাঁক বেঁধে কিছু মৌমাছি পরিত্যক্ত ফুল গাছ উপড়ে ফেলছে, সেগুলোকে আবার স্তূপ করে রাখছে পরবর্তীতে জৈব সার হিসেবে ব্যবহারের জন্য। আরেক দল নতুন বীজ রেখে আসছে শূন্য জায়গায়, যেন সেখানে আবার নতুন ফুল গাছ গজিয়ে ওঠে। সে গাছগুলোর যত্ন আত্মীয় তারা করছে। আসলে কিজিলেদের কিভাবে কাজে লাগিয়েছে সে পদ্ধতিটা বুঝবার পর ব্যাপারটা খুব অসম্ভব বলে মনে হচ্ছে না। আমার এখন মনে হচ্ছে ফ্লোরিকালচারের মতো ছোট কাজ করানোর চেয়ে আরও বড় কোনো কাজও এদের দিয়ে করানো যাবে। অবশ্য আলতাফ সাহেবের ধারণা কিজিল হয়তো অনেক কিছুই এদের দিয়ে করিয়েছেন, যা আমরা হয়তো জানি না। যাই হোক, আমি খুব সংক্ষেপে কিজিলের পদ্ধতিটা ব্যাখ্যা করি। ব্যাপারটা বোঝার জন্য আমাকে একটু বইটই ঘাটাঘাটিও করতে হয়েছে। প্রথমত প্রজাতি বাছাই। কিজিল এমন একটি প্রজাতি বেছে নিয়েছেন যেগুলো বলা হয় পাতা কাটা মৌমাছি। এগুলো ইন্দোনেশিয়ান মূলত। ওরা আকৃতিতেও সবচেয়ে বড় মৌমাছি প্রজাতি। প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস প্রথম এদের আবিষ্কার করেন। ধারণা করা হয়েছিল এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কয়েক দশক আগে আবার তাদের এক দ্বীপে পাওয়া যায়। কিজিল তাদের সাথে সংকর করেছেন প্রচলিত মধু সংগ্রাহক মৌমাছির। ফলে এই নতুন মৌচাকের মৌমাছিরা বেশ বড়সড় আর কর্মক্ষম। এমনকি ফুল গাছগুলোর পাতা কাণ্ড কাটতেও দারুণ সক্ষম। বেশ বড় এক ঝাঁক এ ধরনের মৌমাছি দিয়ে হালকা কোনো কাজ করানো সম্ভব। এবার আসা যাক কিভাবে এরা কাজগুলো বুঝে নিল। মৌমাছিরা একে অন্যের সাথে যেসব উপায়ে যোগাযোগ করে তার মধ্যে অন্যতম একটি উপায় হলো কোনো চাকের মধু সংগ্রাহক মৌমাছি নেচে নেচে কোথায় নতুন মধুর উৎস আছে সেটা ব্যাখ্যা করে। বাকি মৌমাছিরা সেই নাচ দেখে বুঝে ফেলে তাদের কোথায় যেতে হবে, কি করতে হবে। পদ্ধতিটা বেশ জটিল এবং গাণিতিক। সূর্যের অবস্থানের সাথে মিলিয়ে তারা ব্যাখ্যা করে ঠিক কত ডিগ্রি কোণে ও কত দূরে তাদের যেতে হবে, সেখানে কী ধরনের উৎস আছে। বাংলা 4-এর মতো পথে নেচে নেচে পুরো ব্যাপারটা তারা ব্যাখ্যা করে।
এই জটিল ব্যাপারটা সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন অস্ট্রিয়ান প্রকৃতিবিদ কার্ল ভন ফ্রিস্ট। এই জন্য তিনি 1973 সালে নোবেল প্রাইজও পেয়েছিলেন। সে যাই হোক, কিজিল যেটা করেছেন সেটা হলো তার প্রতিটা মৌচাকে একটা করে রোবোটিক মৌমাছি জুড়ে দিয়েছেন। এগুলোর নাম রোবি। আধুনিক রোবোটিক্সে এটা মোটেও কোনো কঠিন কাজ না। ঠিক মৌমাছির সমান একটি অত্যাধুনিক মৌমাছি নির্মাণ করা খুব কঠিন কিছু নয় নিশ্চয়ই। কেননা মশার সমান রোবটের মিলিটারি কাজে ব্যবহারের একটা ডকুমেন্টারি দেখেছিলাম সেদিন। এই রবিগুলোর কাজ হলো তাদের প্রত্যেকটা চাকের মৌমাছিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া। এটা কার্ল ভনের আবিষ্কৃত সেই পদ্ধতি সহ আরও কিছু যোগাযোগ পদ্ধতির সাহায্যে, যার কিছু কিছু কিজিলেরও আবিষ্কার। কোথায় যেতে হবে, কি করতে হবে, পুরো এই বায়োমের সমস্ত কাজই তাই এদের নির্দেশনায় করে ফেলে বাকি মৌমাছিরা। রবিগুলোকে নিয়ন্ত্রণ করে এখানকার সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, যেটা শুধুমাত্র এই ডিভিশন না, সমস্ত ডিভিশনকে একই নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত রেখেছে। ডক্টর কিজিলের তৈরি করা এই স্বয়ংক্রিয় ব্যবস্থাই সব কাজ সমন্বিতভাবে সম্পন্ন করছে। রবিরা পাওয়ার পায় সরাসরি গ্লুকোজ থেকে। এ ধরনের পাওয়ার সোর্সের কথা বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করেছেন শুনেছিলাম। বুঝলাম কিজিল সেটা করে ফেলেছেন ইতিমধ্যে, তাই তাদের পাওয়ার সোর্স নিয়েও ঝামেলা নেই। মৌচাকের সামান্য মধুতেই তারা সারা দিনের চার্জ পেয়ে যায়। আজকে সকালে কাজে এসে দেখি অন্য বিভাগের একজন অপারেটর এসেছেন আমার বায়োমে। নাম জাহিদ, বোটানি বিভাগের। তিনি প্রতি মাসে একবার আসেন এখানকার ফুল গাছগুলোকে চেক করে দেখতে। রুটিন কাজ। পরিচয় হয়ে ভালোই লাগলো। এখানে এক ডিভিশনের মানুষের সাথে অন্য ডিভিশনের দেখা হওয়ার সুযোগ খুবই কম। জাহিদ সাহেব বললেন, ডক্টর কিজিল নাকি এ ব্যবস্থা ইচ্ছা করেই তৈরি করেছেন যাতে তার বিচিত্র কাজগুলো কেউ বেশি জেনে না ফেলে। তিনি এখানে আছেন বছর 5 এতদিনে তিনি কেবল সৈন্য থেকে নাইট হতে পেরেছেন। নাইট মানে তিনি 3টা পর্যন্ত ডিভিশনে যাওয়ার ক্ষমতা রাখেন। আমি বুঝতে পারলাম দাবার নাইট বা ঘোড়ার মতোই এ পদবি। তারা যেমনটা 3 ঘর পর্যন্ত যেতে পারে দাবা বোর্ডে। এখানে থেকে কাজ করছেন নাকি রোজ ঢাকা ফিরে যান? জাহিদ সাহেব যাওয়ার আগ মুহূর্তে আমাকে জিজ্ঞেস করলেন। আমি বললাম, আসলে ঢাকা একটা মেসে ছিলাম। যখন জানলাম এখানেই থাকতে পারবো তখন তল্পি তল্পা সহ চলে এসেছি। সপ্তাহে তো 2 দিন ছুটি, কি করবেন? বুঝতে পারছি না, দেখা যাক। বাড়ি যাবেন না? আমি একটা দীর্ঘশ্বাস গোপন করলাম। বাবা মা দুজনাই বড় বোনের সাথে কানাডায় আছে বেশ কবছর ধরে। বাড়িতে খুব কাছের কেউ নেই, তাই যাওয়া না যাওয়া মোটামুটি সমান। আমি বললাম, এমনিতেই বড় ছুটি ছাটা না পেলে যাওয়া হয় না। এক কাজ করবেন, কাজ শেষে আমার রুমে চলে আসেন। আমিও এখানেই উঠেছি চাকরির শুরু থেকেই। এবারে এত সুযোগ সুবিধা, বাইরে থাকার কথা ভাবিও নাই। 304-এ আছি, আসবেন, একসাথে তাস পেটানো যাবে, এটা ওটা খাওয়া যাবে। বলে বাঁকা হাসি দিলেন। আমি হেসে রাজি হয়ে গেলাম। এই বিচ্ছিন্ন জায়গায় একলা থাকা যাবে না। জাহিদ সাহেবের মতো কয়েকজন কলিগ জুটিয়ে নিলে বেশ ভালোই হয়। প্রায় 6 মাস কেটে গেল এর মাঝে। কিজিলের তৈরি করা এই জায়গাটার আলাদা একটা মোহ আছে বুঝলাম। আসলে কিজিল সবাইকে সব ডিভিশনের প্রবেশাধিকার না দিয়ে রহস্য তৈরি করে রেখেছেন ইচ্ছে করেই। এমনকি যে ডিভিশনে কাজ করছি সেখানেও মাঝে মধ্যে এমন কিছু ব্যাপার আবিষ্কার করে ফেলি যেটা এতদিন চোখেই পড়েনি। হয়তো এ কারণে মনের গভীরে কোনো একটা আগ্রহও সুপ্ত থাকে। দিনের পর দিন কাজ করেও তাই বিরক্ত হওয়ার সুযোগ নেই। ব্যাপারটা বুঝলাম। একদিন ভার্সিটির এক ক্লাসমেট ফোন দিয়ে জানতে চাইল শহরে আসি কি না। তখন হঠাৎ মনে পড়ল শহরে ফেরা হয়নি সেই জয়নিংয়ের পর থেকেই, অথচ ব্যাপারটা বুঝতেই পারিনি। এ কয় মাসে ডক্টর কিজিলের সাথে কয়েকবার মাত্র দেখা হলো। কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত সেটা বলল অপারেটররা, কারণ এর আগে তিনি বেশ ঘন ঘন আসতেন। তিনি যেদিন আসেন এসেই একটা জিপে করে ঘুরে ঘুরে সবগুলো ডিভিশন ঢু মেরে দেখেন। প্রথমবার আমার ডিভিশনে যখন আসলেন তখন আমার সাথে দেখা হতেই হেসে উঠলেন। কে, আমার হানি প্রজেক্ট কেমন লাগছে? অসাধারণ, আমি সহাস্যে বললাম। আপনার এই প্রজেক্ট নিয়ে সায়েন্টিফিক জার্নালে ফিচার আসা উচিত।
তিনি সাথে সাথে আমাকে থামিয়ে বললেন, সবগুলো জোচ্চোর। বলবে আমি এর থেকে নকল করেছি, এটা আরো ভালো হতে পারতো, পড়লেই আমার গা জ্বলে যাবে, তার চেয়ে গোপনই থাক। আর তাছাড়া নচ্ছারগুলোকে এখানে ঢুকতে দিলে আমার অন্যান্য প্রজেক্টগুলোতেও নাক গলাতে চাইবে। দরকার নেই, আমার কোম্পানি ব্যবসায়িকভাবে লাভবান হলেই হলো। আমি আর কিছু বললাম না। কিজিল পাগলাটে সেটা তো নতুন করে বলার নেই। তবে তার সব প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে না জানলেও সহজেই বলা যায়, এসব বাইরে প্রকাশ হলে ভালোই হইচই হবে। সেটা হয়তো তিনি মোটেও চান না। যতদূর মনে হচ্ছে তিনি বেশ বড় মাপের সায়েন্টিস্ট হলেও প্রথমে নিজের ব্যবসায়িক স্বার্থটা দেখেন, কিছুটা ইনভেন্টর টমাস আলভা এডিসনের মতো, যে ব্যবসায়িক কোনো লাভ না থাকলে কোনো যন্ত্রের পেটেন্টই করাতেন না। আজকে সকালে কিজিল এলেন প্রায় 10-12 দিন পর। এসে এক ফাঁকে আমাকে ডেকে নিয়ে বললেন, কটকটের কথা মনে আছে তো? তিনি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন এমন ভঙ্গি করে বললেন, এত দ্রুত ভোলার মতো ভালো স্মৃতি সেটা ছিল না। তিনি সহাস্যে বললেন, বেচারাকে নিয়ে বেশ টেনশনে ছিলাম, পরিবেশের সাথে একদমই খাপ খাওয়াতে পারছিল না। অবশ্য ওদের জন্য যে ডিভিশনটা, সেটা রেডি ছিল না বলেই এ অবস্থা। টেকনিশিয়ান ব্যাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে নতুন একজনকে দিয়ে করালাম, এবার এখানে নিয়ে আসবো। আমি জিজ্ঞেস করলাম, এখানে নেই? ছিল, ডিভিশনের টেম্পারেচার মেনটেন হচ্ছিল না বলে সরিয়ে নিয়েছিলাম। বেশ ঝামেলা হলো। তোমার সাথে যেদিন দেখা হয়েছিল সেদিনই সরিয়ে নিচ্ছিলাম ওটাকে উপযুক্ত পরিবেশে। আলাদা একটা বিমান ভাড়া করতে হলো। এমন জরদগব নিয়ে অন্য এক দেশে যাওয়া কি চারটিখানি কথা বলো? আমি অবাক হয়ে ভাবলাম, তার মানে দেশের বাইরেও কিজিলের এমন সব প্রজেক্ট আছে? শোনো, তিনি আবার বলা শুরু করলেন, কালকে ওকে আবার এখানে নিয়ে আসছি। ওদের ডিভিশনটা এখন রেডি, F6 ডিভিশন। এনে ওটাকে পুড়তে হবে আগামীকাল। তুমি রাতে থেকো, আমি কাল থাকতে পারছি না, কাজ পড়ে গেল। তোমার দায়িত্বশীলতার প্রমাণ আমি পেয়েছি, তাই আমি না থাকলেও দুশ্চিন্তা করছি না। ডিভিশনটার দায়িত্ব তোমাকে নিতে হবে। কার্গো ট্রাকে করে ওকে নিয়ে আসা হবে এয়ারপোর্ট থেকে। ভালো মতো তদারকি করো। নিশ্চয়ই, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি কিজিলকে আশ্বস্ত করলাম। F6 ডিভিশন মানে আমার বায়ম থেকে 3 সারির সামনে। এগুলো দাবাছকের ঘরের মতো করে হিসাব করে নাম রাখা। দাবাছকের প্রতিটা ঘর এভাবে নামকরণ করা হয় একটা লেটার ও একটা সংখ্যা দিয়ে। সেদিন ক্যাফেটেরিয়ায় রাতের খাবার খেয়ে রুমে ফিরবো এমন সময় দেখি জাহিদ সাহেবও ফিরছেন। জিজ্ঞেস করলেন, ডক্টর কিজিলের সাথে দেখা হয়েছে? হ্যাঁ হলো তো। তার হাতি নিয়ে ফিরে আসছে, তাই তো? রিসিভ করার দায়িত্বও জুটে গেল ঘাড়ের উপর। তাই নাকি? ভালো তো। ইউ আর বিং প্রমোটেড সুন। তারপর হেসে বললেন, চলেন তাহলে একটু সেলিব্রেট করা যাক। তিনি প্রায় জোর করেই তার রুমে নিয়ে গেলেন। বললেন, ভালো একটা জিনিস আছে, চলেন চেখে দেখবেন। গিয়ে বসতেই একটা পুরিয়া বের করে সিগারেটের কাগজে ভরে নিলেন। তারপর আগুন ধরিয়ে বললেন, একদম পিওর, বুঝছেন, নিজ হাতে আহরিত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নিজ হাতে গাঁজা? নয়তো কি, আমি যেখানে কাজ করি সেখানে তো এগুলোই ফলায় কিজিল। খুব ভালো মানুষ ভেবেছেন তাকে, তাই না? সব ধরনের নার্কোটিক আছে তার বাগানে, অপিয়ামের বাগান সামলায়, বুঝেছেন? লোকটাকে কেউ ঘাটাতে সাহস পায় না বলে ব্যাপারগুলো এখনো রিভিলড হয়নি। কবে যে নিজে ধরা খেয়ে আমাদেরও জেলের ঘানি টানাবে। সেটা তো বৈধও হতে পারে। এগুলোর থেরাপিউটিক ব্যবহারও আছে। কিজিলের তো ওষুধের ব্যবসাও আছে শুনেছি। কথাটা তিনি গায়ে মাখলেন না, সদ্য বানানো সিগারেটে একটা টান দিয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বললাম, না না, অভ্যাস নেই। তাতে তিনি খুব একটা আশাহত হলেন না। আমাকে একটা ড্রিঙ্কস নিতে অনুরোধ করলেন। বেশ কিছুক্ষণ আলাপের পর হঠাৎ জাহিদ সাহেব বললেন,
জানেন, আমরা এখানে স্বেচ্ছাবন্দী। ঠিক বুঝলাম না। খুব সহজ, আপনি কিজিলের চাকরি জীবনেও ছাড়তে চাইবেন না। এদেশে এর চেয়ে ভালো চাকরি আপনি পাবেন না। সেটা তো অনেক কোম্পানির ক্ষেত্রেই সত্যি। না না, আরও ব্যাপার আছে। আমি এখানে 5 বছর ধরে আছি। এই 5 বছরে আমি এই কোম্পানির বাউন্ডারির বাইরে 5 বারও বেরোইনি। মানে আপনাকে কে আটকে রেখেছে? কেউ না। বুঝলাম জাহিদ সাহেবের গলা ভারী হয়ে এসেছে, সম্ভবত হুইস্কির প্রভাব। কখনো ইচ্ছে হয়নি, বুঝলেন? আপনারও হবে না, দেখবেন। এই দেয়ালের ভিতরে কি নেই? সবচেয়ে ভালো খাবার ব্যবস্থা, সুদৃশ্য সুইমিং পুল, জিম, সুপার মল, সিনেমা হল, 5 তারা হোটেলের মতো থাকার ব্যবস্থা, সব আছে, সব। এখান থেকে বেরোতে আপনার ইচ্ছেই করবে না। আমি একটু শঙ্কিত হলাম কথাটায়। এটা ঠিক, আমার এখন পর্যন্ত একবারও জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। আর সুযোগ সুবিধার কথাগুলো মিথ্যে নয়, কিন্তু আমার আসলে, আমি কারণটা ব্যাখ্যা করতে চাইলাম। দেশে কাজের কেউ নেই তো? হ্যাঁ জানি জানি, সবারই তাই। আমারও তেমন কোনো আত্মীয় নেই, বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ নেই। কিজিল এ ধরনের মানুষদেরই ধরে ধরে নিয়োগ দেয়। তাই বছরের পর বছর কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না আপনি এখানে বন্দি। চলে যাচ্ছেন না কেন বুঝতে পারলে? চাকরি ছেড়ে দিন। আমি বিরক্ত হয়ে বললাম, ব্যাপারটা অত সহজ না। মনসুর তাই চেয়েছিল, কিন্তু ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে, বুঝলেন? মনসুর? আপনার আগে যে ছিল এই এপিফ্লোরিকালচারে, লোকটা যেই চলে যাওয়ার ধান্দা করেছে, অমনি কিজিল ধরে হোয়াইট পেপার বানিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। কিজিলের সাথে চালাকি, কত বড় সাহস! আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একটা অজানা ভয় মনের কোণে সামান্য হলেও উকি দিল কথা শুনে। এসব কি সত্যি, না জাহিদ সাহেব মাতাল হয়ে উল্টাপাল্টা বকছে? কিজিলের চিঠিটার কথা মনে পড়ল। তিনি বলেছিলেন তিনি একজন কর্মচারীকে আমার জয়েনিংয়ের আগের দিনই ছাড়িয়ে দিয়েছেন। সেটা কি তাহলে এই মনসুরই ছিল? জাহিদ সাহেব প্রায় অচেতন হয়ে গেছেন। কিছু একটা বলছে মনে হলো। আমি তার মুখের কাছে কান নিয়ে গেলাম। হাসান সাহেব। জি বলেন। পালান। তারপরই অচেতন হওয়ার মতো করে ঘুমিয়ে গেলেন তিনি। ডেকেও সাড়া পেলাম না। এক অজানা আশঙ্কা নিয়ে আমি রুমে ফিরে আসলাম। পরদিনও আগের রাতের জাহিদ সাহেবের কথাগুলো মাথায় ঘুরঘুর করছিল। লোকটা ঘোরের মধ্যে গিয়ে আবোল তাবোল বকেছে, না কথাগুলো আসলেই সত্যি। তবে এসব কথার উপর ভিত্তি করে এখনই অন্য কাউকে কিছু জিজ্ঞাসা বা অন্য কিছু করবার চেষ্টা করা ঠিক হবে না। আপাতত নিজের কাজ মন দিয়ে করার চেষ্টা করলাম। কোনো ঝামেলা যদি আসলেই থেকে থাকে তাহলে সেটা নিশ্চিত হয়ে পরের পদক্ষেপ নেওয়া যাবে। কিন্তু সেদিন রাতেই এমন একটা ঘটনা ঘটে গেল। এমন অবিশ্বাস্য একটা ব্যাপার চোখের সামনে ঘটতে দেখব, সেটা কি ভাবতে পেরেছিলাম? ডক্টর কিজিল বলেছিলেন কটকট রাত 12টার দিকে এখানে এসে পৌঁছাবে। আমি যেন ওদের F6 ডিভিশনে ঠিকভাবে রাখার ব্যবস্থা করি। কোথায় কিভাবে রাখতে হবে তার নির্দেশনা এখানকার মনিটরিং স্ক্রিনগুলোতে ডিটেলস দেয়া থাকবে। ওখানে F6-এর কয়েকজন কর্মী থাকবে, তারাই সব করবে। আমাকে নির্দেশনাটা দিতে হবে। আর টেম্পারেচার, হিউমিডিটি, এই টাইপ কিছু প্যারামিটার যাচাই করে দেখতে হবে। সেদিন আমার বায়োমে আবার কিছু কাজের চাপ পড়ে গেল। 2টা রবি প্রোগ্রাম করার নির্দেশনা দিতে পারছিল না। টেক বিভাগে যোগাযোগ করে সেগুলো সারাতে বেশ সময় লেগে গেল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও চেক করতে করতে অনেক কাল ঘাম ঝরাতে হলো। জুওলজিস্ট হয়ে শেষমেশ আমার রোবট মৌমাছির পেছনে শ্রম দিতে হচ্ছে ভেবেই হাসি পেল। রাত 10টা বাজার কিছু আগে পুরোপুরি ফ্রি হলাম।
তখন আর রুমে না গিয়ে হালকা কিছু খাবার খেয়ে F6 ডিভিশনটার উদ্দেশ্যে রওনা হলাম। ভাবলাম একবারে সব কাজ সেরেই রুমে গিয়ে ফ্রেশ হব। জিপে করে 20 মিনিটের রাস্তা যদিও, তারপরও আমি একটু আগে ভাগেই ডিভিশনটা দেখতে চাইলাম। কাছাকাছি আসতেই আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম, কারণ একাধিক। প্রথমত, F6 ডিভিশনটা দেখে মোটেও মনে হচ্ছে না এটা হাতি রাখার মতো কোনো জায়গা। এটা এর আগে যখন দেখেছিলাম তারপর মনে হয় কিজিল এর স্ট্রাকচার কিছুটা পরিবর্তন করেছেন। পুরো ডিভিশনটা গোল একটা ভবন, কোনো দিকে ফাঁক ফোকর নেই, প্রায় 5-6 তলা উঁচু জায়গা। একটা মৃদু গুঞ্জন পেলাম মনে হলো দেয়ালের কাছে আসতেই। উঁচু একটা গেটের মতো আছে, পাশে কন্ট্রোল রুম, সেখানে গার্ড থাকার কথা। ভেতরটা ঢুকে একবার দেখা দরকার। কন্ট্রোল রুমে ঢুকতেই চমকে উঠলাম। গার্ড মেঝেতে পড়ে আছে অস্বাভাবিকভাবে। তাড়াতাড়ি পালসটা চেক করলাম, মাথায় মনে হলো আঘাতও আছে। হেলথ সেন্টারে কল দেওয়ার জন্য ফোনটা কানে দিতেই মাথায় কিছু একটা আঘাত অনুভব করলাম। সাথে সাথে চারপাশটা অন্ধকার হয়ে এলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি। কি হচ্ছে কোনো ধারণাই করতে পারলাম না। অস্পষ্ট কিছু কথা শুনছিলাম মাঝে মধ্যে, তবে চেতন না অবচেতন অবস্থায় আছি বুঝতে পারছিলাম না। একটা রাগী কণ্ঠ বলছে, মাথায় মারার দরকার কি ছিল, জ্ঞান যদি না ফেরে। তারপরই একটা অস্থির কণ্ঠ, আরে ফিরবে, এসব আমার ভালোই জানা আছে, একটু ধৈর্য ধরো। তারপর মনে হলো অনেক কাল কেটে গেছে। মুখে কিছু একটা স্পর্শ পেলাম, পানি দিচ্ছে কেউ চোখে মুখে। আস্তে আস্তে জ্ঞান ফিরল। ঝাপসা থেকে আস্তে আস্তে সামনের দৃশ্যটা পরিষ্কার হয়ে উঠল। দেখি একটা অচেনা মুখ আমার দিকে ঝুঁকে আছে। কি হাসান সাহেব, ঠিক আছেন তো? পেছনে দেখলাম চিন্তিত মুখে জাহিদ সাহেবও চেয়ে আছেন। ব্যাপারটা কি? জাহিদ সাহেব কি করছেন এখানে? এই লোকটাই বা কে? এদের উদ্দেশ্য খুব একটা ভালো ঠেকছে না। অনুভব করলাম আমার হাতটা পেছন দিক দিয়ে বাঁধা। একটা লোহার চেয়ারে বসে আছি ওই গার্ডের রুমেই। মেঝেতে এখনও গার্ডটা পড়ে আছে। হাসান সাহেব, বুঝতে পারছেন আমার কথা? লোকটা আমার মুখের সামনে এসে বসলো আরেকটা চেয়ারে। কে আপনি? এই তো, গুড, জ্ঞান ফিরেছে। আমি মনসুর, নাইস টু মিট ইউ। আপনার জায়গায় ছিলাম মাসখানেক আগে, কিন্তু কিজিল শয়তানটা আমাকে সরিয়ে দিয়ে আপনাকে বসিয়েছে। এর শাস্তি সে পাবে অবশ্য। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে আটকে রেখেছেন কেন? আমি এবার হাতের বাঁধন খোলার চেষ্টা করলাম। জাহিদ সাহেব, কি ব্যাপার বলেন তো? জাহিদ সাহেব কিছু বললেন না, অন্যদিকে তাকিয়ে রইলেন, যেন আমার থেকে বাঁচতে চাইছেন। মনসুর উঠে দাঁড়িয়ে বলল, শোনেন, কিজিল আমার বড় একটা ক্ষতি করেছে। সে আমাকে তার চাকরি থেকে সরিয়েছে, ইটস ওকে। আমার কাজ ভালো না লাগলে সে সেটা করতেই পারে, কিন্তু এই প্রতিষ্ঠানে কাজ করার সময়টুকু পুরো স্মৃতি থেকে সে ভ্যানিশ করে দিয়েছে। আমি শুধু আমার জয়নিংয়ের দিনটা মনে করতে পারি, তারপর পুরো ব্ল্যাঙ্ক। আবছা আবছা স্মৃতি। সে কিছু একটা করেছে আমার উপর। আমি বললাম, সবই বুঝলাম, কিন্তু আমাকে আটকে রেখেছেন কেন? আমিও তো জাহিদ সাহেবের মতোই কর্মচারী। ডক্টর কিজিলের প্রতি তার চেয়ে বেশি ঘনিষ্ঠতা তো আমার নেই। না, সেটা তো অবশ্যই। তবে তবে সমস্যা হলো, জাহিদের ঘনিষ্ঠতা আমার সাথে একটু বেশি ছিল, তো তাই ওকে আর বাধি নাই। বেশ ভালো রসিকতা করেছেন এমন ভঙ্গি করে জাহিদের দিকে তাকিয়ে ফের আমার দিকে তাকালেন। তবে আপনি আমাদের কথা শুনবেন কি না সেটা নিয়ে সন্দেহ ছিল, তাই একটু অন্য উপায় যেতে হলো আর কি। তবে মানছি, আপনাকে চট করে আঘাত করা ঠিক হয়নি। এটা আসলে রিফ্লেক্স ছিল। আপনি এত আগে এখানে চলে আসবেন বুঝিনি। যাই হোক, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে কথা হচ্ছে, আপনাকে এখন যেটা বলবো সেটা করতে হবে। কি করতে হবে সেটা না জেনে বলতে পারছি না। আপনারা নিশ্চয়ই ভাবছেন না আমাকে যাই বলবেন সেটাই করব। এই কথা একটু থমকালেন মনসুর। আচ্ছা, আপনাকে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলে আশা করি কনভিন্সড হবেন। আগে আসুন আপনার হাতের বাঁধনটা খুলে দিই। বাঁধন ছাড়া পেয়ে আমি ঠিক হয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, গার্ডকে কি করেছেন? গার্ডকে নিয়ে ভাবতে হবে না, ওনাকে একটু মরফিন দেওয়া হয়েছে, জাস্ট ঘুমাচ্ছেন। কাজটা জাহিদ করেছেন বুঝতে পারলাম, এদের উদ্দেশ্য কি এখনও বুঝতে পারছি না। আচ্ছা হাসান সাহেব, এবার আপনাকে বুঝিয়ে বলি। আমি আজকে জাহিদের সহায়তায় কিজিলের ডেরায় আবার ঢুকেছি একটা কাজে। আমাকে চাকরি থেকে বিদায় করার পর জাহিদও এখানে থাকতে যাচ্ছে না।
কিজিলকে বিশ্বাস করতে পারছে না। চাইলে আপনিও আমাদের সাথে যোগ দিতে পারেন। জায়গাটা কিন্তু বিপজ্জনক, তবে যাওয়ার আগে কিজিলকে একটা শিক্ষা দিতে চাই, এমন শিক্ষা যাতে আমাদেরও কিছু লাভ হয়। আমি কিছু বললাম না, তবে কথাগুলো আমার ভালো লাগছে না। মনসুর বলে চলেছে, তো আমাকে ব্রেইন ওয়াশ করার ঠিক আগের দিন আমি বেশ উত্তেজিত ছিলাম। জাহিদকে আমি ওর হাতি সম্পর্কে কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু জাহিদ পরে আমাকে বলেছে আমি নাকি বলেছি, কথাটা সে বিশ্বাস করবে না। এই আশঙ্কায় পরে আর বলিনি। আর একটু শিওর হয়ে আমি বলতে চাইছিলাম, আমি আসলে কি জেনেছিলাম ব্যাপারটা আমার আর মনে নেই। মানে কিজিল কোনোভাবে আমার মস্তিষ্ক থেকে স্মৃতিটা সরিয়ে নিয়েছে। তবে জাহিদ পরে চেষ্টা করেছে যেন ব্যাপারটা আমরা জানতে পারি। ব্যাপারটা বেশ রিস্কি ছিল অবশ্য, কারণ ধরা পড়লে ওর একই পরিণতি হবে। তাই আমরা একটা ভিন্ন উপায় বের করি। এখানকার সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা আছে, সেটাতে সমস্ত ডিভিশনের তথ্য থাকে, তবে তাতে সবার অ্যাক্সেস নেই। আমাদের এক হ্যাকার বন্ধুর সহায়তায় আমরা রিসেন্টলি F6 নামে এই ডিভিশনে ঢুকতে পারি। আপনাকে দেখাই, দাঁড়ান। তারপর তিনি তার পেছন থেকে একটা নোটবুক সাইজের ল্যাপটপ আমার চোখের সামনে ধরলেন। দেখুন এখানে এই ডিভিশন সম্পর্কে কী তথ্য দেওয়া আছে। আমি পড়ার চেষ্টা করলাম। ফার সাপ্লাই, সরি, এটা কিজিলের ফারকোটের কাঁচামাল সাপ্লাইয়ের জায়গা। তার কোম্পানির তৈরি ফারকোট সে অনেক দেশে সাপ্লাই দেয়। এটা ছিল ভেড়া পালবার জায়গা। ভেড়া? আমি আকাশ থেকে পড়লাম। কোথায় হাতি, কোথায় ভেড়া? ভেড়া, এমনকি এখনও ভেড়াগুলো আছে। এরা হাইব্রিড ভেড়া, প্রচুর পশম দেয়, কাটার 1 মাসের মধ্যে আবার গজিয়ে যায়। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে হাতি কেন রাখতে চাইবেন? শাক দিয়ে মাছ ঢাকা বোঝেন? মানে? মানে কিজিল শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। তার হাতি ঘোড়া রাখার আলাদা একটা জায়গাই আছে ওইখানে। তারপরও তিনি তার নতুন করে আনা হাতিটা সেখানে না রেখে ভেড়াদের পাশে আলাদা পার্টিশন নিয়ে জায়গা বানিয়ে রাখতেছেন। দেখুন সেই ছবি এখানে আছে। ল্যাপটপের স্ক্রিনে দেখলাম ভেতরে আলাদা করে বেশ বড় একটা জায়গা বানানো, তাতে কটকটকে দেখা যাচ্ছে। কিন্তু কেন? কারণ আর কিছুই না, এই হাতিটা কিজিল চুরি করে এনেছেন। মানে? হাতিটা থাইল্যান্ডের রয়্যাল হাতি, বেশ দুষ্প্রাপ্য এবং প্রায় বিলুপ্ত প্রজাতি। শ্বেতহস্তি? ধরতে পেরেছেন। ইন্ডিয়া, মিয়ানমার আর থাইল্যান্ডের রয়্যাল ফ্যামিলিতে হাতিগুলোর খুব কদর। তাদেরকে স্বর্গীয় হাতি হিসেবে ট্রিট করা হয়, খুব যত্নার্দি করে রাখা হয়, জানেন বোধ হয়। কিন্তু কিন্তু চুরি করে এনেছেন বলছেন কি মনে করে? কিজিল এত কিছু করতে পারেন, কয়েকটা সাদা হাতি জোগাড় করে আনতে পারবেন না? ব্যাপারটা মোটেও সহজ না, সেটা আপনিও জানেন। এসব হাতির সবগুলোই রয়্যাল ফ্যামিলির অধীনে থাকে, তারা কোনোভাবে এগুলো হাতছাড়া করবে না। তাছাড়া বেশ কয়েক বছর আগে থাইল্যান্ডের রাজপরিবারের হাতিশালা থেকে কয়েকটা সাদা হাতি চুরি যায়, সেগুলো রাজও খোঁজ মেলেনি। আমার ধারণা ব্যাপারটা আমি জেনে গেছিলাম বলেই কিজিল আমাকে সরিয়ে দেয়। হাতিটা অতি মূল্যবান বলে সে কোনো রিস্ক নেয়নি। এমন এক ডিভিশনে রাখছে যেখানে খুব বেশি কর্মীর যাতায়াত নেই। সবই বুঝলাম। আমি হতাশ হয়ে বললাম, তো আপনাদের প্ল্যান কি? আমি ছবিগুলো মিয়ানমারের মিলিটারি অথরিটিকে সেন্ড করেছি। তারা থাইল্যান্ডের সাথে টেক্কা দেওয়ার জন্য অনেকদিন ধরেই সাদা হাতি খুঁজে বেড়াচ্ছে। এগুলোর বিনিময়ে তারা আমাদের যত অফার করেছে তা খুব খারাপ না, সারা জীবন পায়ের ওপর পা তুলে থাকা যাবে। আমাদের কাজ হবে আজকে যে কার্গোতে করে হাতিটা এখানে আসবে সেটা এখানে না নামিয়ে সোজা নিয়ে যেতে হবে চিটাগং। বন্দর পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমাদের কাজ শেষ। তারপর খানিকটা থেমে মনসুর আমাকে বললেন, তাহলে আপনি আমাদের হেল্প করছেন তো? আমি বললাম, প্রথমত পুরো ব্যাপারটা আপনাদের ভুল ধারণা হতে পারে। ডক্টর কিজিল হয়তো অন্য কোনোভাবে হাতিটা জোগাড় করেছেন। মনসুর আমাকে থামিয়ে বললেন, তাতে কিছুই যায় আসে না, তারপর আমরা কাজটা করব। টাকার জন্য? আমি থমথমে গলায় বললাম। মনসুর হিস হিস করে বলল, হ্যাঁ, টাকার জন্য, আর বদমাসটাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আমি বললাম, সরি, আমি আপনাদের সাথে নেই। কথাটা শেষ করার আগেই মনসুর একটা বেটে রিভলভার আমার পেট বরাবর চাপ দিয়ে ধরল। আমার মনে হয় না সে অপশন আপনার কাছে আছে মিস্টার হাসান। ইউ বেটার লিসেন টু আস। যা বলবো তা অক্ষরে অক্ষরে পালন করবেন, নাহলে তো বুঝতেই পারছেন। বুঝতে পারলাম আজকে রাতটা মোটেও শুভ যাবে না। ছয়। ঘড়িতে তখন প্রায় 11:15 বাজে। এমন সময় আমার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কিজিলের নাম ভেসে উঠল। মনসুর আমার কপালের পাশে রিভলভার ঠেকিয়ে বলল, ভালো মতো ফোনটা ধরুন, ভুলভাল হলেই বুলেট খরচ করতে মোটেও কার্পণ্যবোধ করব না।
কিজিল সব ঠিক আছে কি না সেটা খোঁজ নিতে ফোন দিয়েছেন। আমি তাকে আশ্বস্ত করলাম বাধ্য হয়ে। তিনি বললেন, কটকটকে দেখে বেশি চমকিও না, প্রথমবার যেভাবে দেখেছ কিছুটা চেঞ্জ হয়েছে অ্যাপিয়ারেন্স, ভরকে যেও না। কথাটার মানে বুঝলাম না। সাদা চামড়ার কথাই হয়তো বলেছে। প্রথমবার যখন দেখেছি তখন হয়তো রং লাগানো ছিল চামড়া লুকিয়ে রাখতে। আমি হু হা করে রেখে দিলাম। মনসুর বলল, গুড, এবার কন্ট্রোল রুম থেকে অ্যানাউন্স করুন যে সব কর্মীরা যেন রুমে ফিরে যায়, আজকে কাজটা হবে না। কয়েকজন কর্মী ছিল বাইরে দাঁড়ানো। ওরা কিছুই টের পায়নি ভেতরে কি হচ্ছে। কন্ট্রোল রুমের মাইক থেকে বলে দিলাম চলে যেতে। খানিক পরই পুরো জায়গাটা খাঁ খাঁ করতে লাগলো। কন্ট্রোল রুম থেকে আমরা 3 জন বের হয়ে কার্গোটার জন্য অপেক্ষা করা শুরু করলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় করে চাঁদ উঠেছে। জ্যোৎস্নায় চারপাশ কেমন ধপধপ করছে। 12টা বাজার খানিক পরে কার্গোটা চলে আসলো। আমি অনুনয় করে বললাম ড্রাইভারকে যেন কিছু না করা হয়। অবশ্য তাতে লাভ হলো না। ড্রাইভার গাড়ি থেকে নামতেই জাহিদ ওর হাতের বেসবল ব্যাটের মতো কিছু একটা দিয়ে সজোরে আঘাত করলো। বেচারার সাথে সাথেই লুটিয়ে পড়ল। মনসুর বলল, আরেকটা কাজ বাকি আছে, কিজুল যেন অন্তত ভোর হওয়া পর্যন্ত ট্রেন না পায়, কিছু একটা হয়েছে, তাতে নির্বিঘ্নে কাজটা শেষ হবে। তারপর আমার দিকে সেই রিভলভারটা নাচিয়ে বলল, F6 এর গেটটা একবার খুলে বন্ধ করতে হবে, আর কটকটের জন্য যে টেম্পারেচার আর হিউমিডিটি জরুরি সেটা সেট করে রাখতে হবে। মনসুর বেশ ধূর্ত, বুঝতে পারলাম। আমিও ভাবছিলাম আমি মুখে না বললেও কিজিল নিশ্চয়ই সবকিছু চেক করার জন্য মনিটরিং নেটওয়ার্কে একবার ঢুকতো, আর ঢুকলেই এই ডিভিশনের লগটা চেক করত। লগে যে কোনো নির্দেশনা লিপিবদ্ধ থেকে যায়। যখন দেখতো এর প্রবেশদ্বার আজকে খোলা হয়নি তখনই বুঝে যেত কোনো সমস্যা হয়েছে। আমি বললাম, কিজিল তারপরও টের পাবে, ভেতরে নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে। তাতে কোনো সমস্যা নেই, তুমি ভেতরে বাতিটা নিভিয়ে রাখবে, এত রাতে ভেতরের বাতিগুলো নিভিয়ে রাখলে খিজিল নিশ্চয় রাগ করবে না। বলে একটা শয়তানি হাসি দিল মনসুর। জাহিদ কোনো কথাই বলছে না, হয়তো আমাকে কিছু বলতে অস্বস্তি হচ্ছে। জোর জবরদস্তি পরিচিত কাউকে করতে হলে কাজটা কঠিন হয়ে যায়। আমি বাধ্য হয়ে ওদের কথা মতো কন্ট্রোল রুম থেকে সব কিছু করে দিলাম। তারপর কিজিলকে একটা রিপোর্টও সেন্ড করে দিলাম মেইলে, সব কিছু ঠিক আছে জানিয়ে। সবই অবশ্য রিভলভারের মুখে। তারপর দেরি না করে মনসুর আর জাহিদ কার্গোর ড্রাইভিং সিটে বসে গেল। আমাকেও হাত পিছমোড়া করে বেঁধে পাশেই বসালো। স্টার্ট নিয়ে যে পথে এটা এসেছে সে পথেই বের হওয়া শুরু করলো। কোম্পানির গার্ডরা কোনো ঝামেলা করলো না, কারণ এই কার্গোর ফিরে যাওয়ারই কথা ছিল। মেইন গেট দিয়ে বের হওয়ার পর সামান্য এগুলোই হাইওয়ে। চাঁদের আলোতে পথঘাট বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। হেডলাইট না জ্বালানো থাকলেও খুব সহজেই আজ রাতে গাড়ি চালানো যাবে মনে হলো। হাইওয়ের কাছাকাছি গিয়ে দেখলাম আরেকটা কার্গো দাঁড়ানো 4-5 জন লোক সহ। বুঝলাম কটকটকে এদের কাছে দিয়ে দেওয়া হবে। একবার অন্য একটা কার্গোতে উঠে গেলে আর খুঁজে পাওয়া সম্ভব হবে না। আমরা গাড়ি থেকে নেমে আসলাম। লোকগুলো শক্ত মুখ করে মনসুরের সাথে কিছু একটা বলল। একজন গিয়ে কার্গোর পেছনের লকটা ভাঙতে গেল। ভেঙে দরজাটা খুলে ভেতরে লাইট মারতেই লোকটা কিছু একটা দেখে ভীষণ ভয় পেল মনে হলো। হাত থেকে টর্চ লাইটটা ফেলে দিয়ে ভীত কণ্ঠে বলল, ও মাই গড, এটা কি? লাইট পড়াতে কটকটও মনে হয় চমকেছে। ভেতর থেকে গগন বিদারী ডাক ভেসে আসলো। অবশ্য সেটাকে মনে হলো আগে শোনা অন্য কোনো হাতির ডাকের চেয়ে 100 গুণ জোরে আর একটু অন্যরকমও। বাকিরা সাথে সাথে লাইট নিয়ে কার্গোর পেছন দিকে দৌড়ে গেল। এমন সময় আরেকটা ঘটনা ঘটল। আকাশ যেন ছেয়ে গেল লক্ষ কালো কালো বিন্দুতে, আর বাতাসে একটা ভারী গুঞ্জন, রীতিমতো কান পাতা দায় হয়ে গেল। তারপরই সে বিন্দুগুলো হাজার হাজার সূচের মতো ফুল ফোটাতে শুরু করলো যাকে যেখানে পেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার মানে বায়োমের মৌমাছিগুলো আমার কথা মতো ফিরে এসেছে। মনসুরকে অনুরোধ করেছিলাম আমার বায়োমের রবিগুলোকে রাতে কাজ থামানোর একটা নির্দেশ দিতে হয় নেটওয়ার্কে, সেটা আমাকে দিতে দেওয়ার জন্য। মনসুরও এ কাজ করতো বলে সন্দেহ করেনি, কিন্তু মনসুর যেটা বুঝতে পারেনি সেটা হলো আমি নির্দেশনার প্রোগ্রামটাই চেঞ্জ করে দিয়েছি ওই ফাঁকে।
এর কারণ হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মনসুর জানতো না, যা আমি আজকেই শিখে ফেলেছিলাম টেক টিম থেকে। মনসুরের হয়তো সেটা কখনো শেখার দরকার পড়েনি। এই নতুন আক্রমণে সবাই দিশেহারা হয়ে গেল। কার্গোর ভেতরে কি দেখে চমকেছে সেটা জানার অবকাশ রইল না। তবে এরই মধ্যে কটকট হঠাৎ নেমে আসলো দরজা খোলা পেয়ে। আমার গায়ে বায়োমের স্যুট থাকাতে মৌমাছিরা আমাকে কিছুই করতে পারছে না, তাই দৃশ্যটা কেবল আমিই ভালো মতো দেখতে পারলাম। বাকিরা নিজেদের চোখ মুখ ঢাকতে ব্যস্ত। দেখে আমার মুখ দিয়েও ছোটখাটো একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। ও মাই গড! কোথায় শ্বেত হস্তি? চাঁদের আলোয় দেখা সে দৃশ্য আমি কখনোই ভুলবো না। কার্গোর দরজা দিয়ে নেমে এলো একটা বিশালাকায় মূর্তি। ভারতীয় পুরাণের বিশালাকার ঐরাবত যেন চোখের সামনে দেখছি। বিশাল মাথার পরে ঘাড়ে বিরাট কুঁজ, তাই শরীরের সামনের দিকটা পেছনের তুলনায় বেশ উঁচু। কানগুলো অন্যান্য হাতির তুলনায় বেশ ছোট, প্রায় 10 হাত লম্বা দুটো দাঁত, আর সারা গা ভর্তি ঘন লোম। এমন লোমওয়ালা ঐরাবত কোত্থেকে এলো? আমি বিস্ময়ে বিমূঢ় হয়ে বুঝলাম কিজিল কোনো এক অসাধ্য সাধন করেছেন। কারণ এর একটাই ব্যাখ্যা আছে, কিজিল প্রাগৈতিহাসিক প্রাণী ম্যামথকে ফিরিয়ে এনেছেন। সাত, ডক্টর কিজিলকে সেরাতে তার কাজ ফেলে আসতে হয়েছিল। জাহিদ, মনসুর আর বাকি দুর্বৃত্তরা অবশ্য পালাতে পেরেছিল। কোনো মতে নিজেদের গাড়িতে চড়ে তারা পালায়। তবে যে পরিমাণ হুলের খোঁচা তারা খেয়েছে তাতে যে বেশ ভুগতে হবে সেটা বলাই বাহুল্য। আমার তখনও বিস্ময় কাটেনি। চোখের সামনে প্রাগৈতিহাসিক একটা প্রাণীকে হেঁটে বেড়াতে দেখা একজন জুওলজিস্টের জন্য মোটেও সহজ কাজ নয়। ম্যামথ বা অতিকায় লোমওয়ালা হাতি বিলুপ্ত হয়েছে আরও প্রায় 10,000 বছর আগে। কিছু কিছু বিচ্ছিন্ন জায়গায় অবশ্য কয়েকটা প্রজাতি টিকে ছিল, তাও শেষ ম্যামথটি পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে প্রায় 4,000 বছর আগে। সারা রাত গেল সবকিছু আবার ঠিকঠাক করতে। কিজিল রাগে ফুঁসছিলেন। জাহিদ আর মনসুরকে হাতের কাছে পেলে কি কি করবেন সেগুলোই শুনতে পাচ্ছিলাম আধ ঘন্টা ধরে। কটকটকে তার ডিভিশনে নির্বিঘ্নে পৌঁছানো হলো। বেচারাকেও মৌমাছিরা হুল ফোটানোর চেষ্টা করেছে, অবশ্য সুবিধা করতে পারেনি ঘন লোমের কারণে। F6 ডিভিশনে ঢুকে বুঝলাম এর স্ট্রাকচার কেন পরিবর্তন করা হয়েছে মনে হয়েছিল আগে। ফাঁক ফোকরহীন করে রাখার কারণ হলো এর চারপাশ বরফ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ভেন্টিলেশনের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। ম্যামথের জন্য ঠান্ডা পরিবেশ লাগবে, সেটাই যথাসম্ভব তৈরি করা হয়েছে। সে বরফের আচ্ছাদনে আবার লম্বা লম্বা ঘাস সে আছে। কিজিল পরে বলেছিল এগুলো সাইবেরিয়া থেকে আনা এক ধরনের তৃণ, ঠিক যে ধরনের তৃণ খেয়ে অভ্যস্ত ম্যামথরা। সবকিছু ঠিকঠাকভাবে গোছানোর পরও ডক্টর কিজিল আমার বিস্ময়ে পাথর হওয়া অবস্থা দেখে একসময় বললেন, এত অবাক হচ্ছ কেন? তুমি তো ডাইনোসর দেখছো না। আমি বললাম, আপনি যদি আমাকে বলেন আপনার কাছে একটা দুটো ডাইনোসর আছে সেটাও অবাক হব না। তাতে তিনি বিরক্ত হয়ে বললেন, বোকার মতো কথা বলো না। ম্যামথদের ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক গুণ বেশি ডাইনোসরের তুলনায়। ডাইনোসর থাকলে তোমার অবশ্যই অবাক হওয়া উচিত ছিল। কিভাবে পেলেন কটকটকে? নিশ্চয়ই কোনো অজানা লস্ট ওয়ার্ল্ডে নতুন করে খুঁজে পাননি। কিজিল এবার হেসে বললেন, আরে না, গল্প পেয়েছ নাকি? খুব সহজে ক্লোনিং করে নিলাম। বেশ ঝামেলা গেল অবশ্য, তবে আমার ল্যাবরেটরিতে আমি সফল হব সেটা আমি জানতাম। রাশিয়ান কিছু সায়েন্টিস্ট বহুদিন ধরে চেষ্টা করছে, লাভ নেই। আমার মতো ল্যাব ছাড়া হবে না। আমি বললাম, কোরিয়ান এক সায়েন্টিস্টও শুনেছিলাম ট্রাই করেছিল একটা হিমায়িত ম্যামথের দেহাবশেষ পেয়ে। কিজিল নাক সিটকে বললেন, বেটা মহা ফ্রড, সেটা জানো না বোধ হয়।
স্টেম সেল নিয়ে কি এক বাহাদুরি করতে গিয়ে পরে ধরা খেয়েও শিক্ষা হয়নি। ওদের ম্যামথের সেই দেহে কোনো অক্ষত কোষও পাওয়া যায়নি। আমি খোঁজ নিয়েছি, এভাবে পাওয়া যাবেও না। একটা অস্ত অবিকৃত ম্যামথের দেহ হলেও না হয় কথা ছিল। এরপর কিজিল আমাকে ব্যাখ্যা করলো কিভাবে সে একটা প্রায় অবিকৃত ম্যামথের দেহ আলাস্কার ডিপ পার্মাফ্রস্ট এলাকা থেকে পেল। এখন পর্যন্ত যত দেহাবশেষ পাওয়া গেছে সেগুলোর কোনোটাই অবিকৃত ছিল না, কিন্তু আলাস্কার ওই এলাকা গত প্রায় 15,000 বছর ধরে বরফাবৃত থাকায় কিজিলেরটা অবিকৃত পাওয়া সম্ভব হয়েছে। এর পরের কাজটা ভালো ল্যাবরেটরি সুবিধা থাকলে কঠিন নয়। কিজিল প্রথমে অক্ষত একটা ম্যামথ কোষ থেকে নিউক্লিয়াসকে আলাদা করেছেন। তারপর সেই নিউক্লিয়াস একটা হাতির ডিম্বাণুতে প্রতিস্থাপন করেছেন, যেহেতু হাতির কোষের সাথে এর যথেষ্ট মিল আছে। তারপর তার ল্যাবরেটরিতে সেটাকে রেখে বিভাজন ঘটিয়েছেন। তখন তৈরি হলো একটি ম্যামথ ভ্রূণ। এই ভ্রূণকে কোনো মা হাতির জরায়ুতে প্রতিস্থাপন করে দিয়েছেন। সেই ভ্রূণ ভূমিষ্ঠ হয়েই বিলুপ্ত প্রজাতির নতুন সদস্য কটকট পৃথিবীতে পুনরায় পা রাখল। আমি বললাম, তাহলে সেদিন লেকের পানিতে আমাকে একটা ম্যামথ ছুঁড়ে মেরেছিল? নিজেকে কি একটু সৌভাগ্যবান মনে হচ্ছে না? কিন্তু সেই দিন ওর গায়ে লোম ছিল না। এই জন্যই তো টেনশনে পড়ে গিয়েছিলাম। আমার আসল উদ্দেশ্যই পূরণ হচ্ছে না দেখে হতাশ হয়ে পড়েছিলাম। আসল উদ্দেশ্য? নয়তো কি? পরে বুঝলাম পরিবেশের একটা ফ্যাক্টর আছে, তাই ওকে ওর নেটিভ পরিবেশে নিয়ে রাখলাম পুরো 6 মাস। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে একটা জায়গা ব্যবস্থা করে সেখানে রেখে বড় করতে লাগলাম। কৃত্রিমভাবে ওই পরিবেশ এখানে বানাতে সময় লাগবে বুঝতে পারছিলাম। শুনে আমার চোয়াল ঝুলে পড়ল। লোম ওঠার জন্য আপনি সাইবেরিয়ায় এটাকে 6 মাস রেখেছেন? নয়তো কি? লোম না উঠলে তো আমার বিরাট ব্যবসায়িক ক্ষতি। ব্যবসায়িক ক্ষতি? বোকা ছেলে, আরেকটু মাথা খাটাও। F6 ডিভিশনে এর সহচারী প্রাণী কারা? ভেড়া। ডিভিশনের অপর প্রান্তে এক পাল ভেড়া শুয়ে বসে আছে, সেটা প্রথম থেকেই চোখ এড়ায়নি। মনসুর বলছিল এগুলো হাইব্রিড ভেড়া, আকৃতিতে একটু বড় মনে হচ্ছে আমারও। আর ডিভিশনের শীতল পরিবেশেও কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু কিছুটা অন্য ধাঁচের এরা বুঝতে পারছি। কিন্তু এদের সাথে ম্যামথের কি সম্পর্ক? কিজিল বললেন, ভেড়াদের ফারকোট আর কত বলো। আমার কোম্পানির একটা ওয়েট আছে না, আমার পরিকল্পনা আগামী বছর থেকেই ম্যামথের ফারকোট সাপ্লাই করা। আরো 20-30টা ম্যামথ শাবক যোগ হবে কিছুদিনের মধ্যেই। চিন্তা করো না, খুব বেশি মানুষকে হয়তো দেয়া যাবে না, তবে যারা কিনবে তাদের যে দামে কিনতে হবে তাতে আমার লস হওয়ার সুযোগ নেই। কখনো নিজের কানকে বিশ্বাস করা কতটা কঠিন কাজ সেই দিন আমি বুঝেছিলাম কিজিলের কথায়। আমি মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছিলাম আমি স্বপ্ন দেখছি। তবে সম্বিত ফিরে পেলাম একটা কর্ণভেদী ডাকে। তাকিয়ে দেখি কটকট মনের আনন্দে বরফের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে আর লোমশ সুর তুলে আনন্দধ্বনি করছে।